বাবার এই বছর জানুয়ারিতে নিউমোনিয়া হয়, যেই কালীন বাবা ভেন্টিলেশনেও চলে যায়। মোটামুটি অ্যাপ্রক্স কিরম খরচা হয়ে থাকতে পারে? অ্যাজ আ ফ্যামিলি আমাদের যে মেরুদণ্ডটা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা, সেটা ভেঙে যায়। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ক্যাশলেস ফেসিলিটি হ্যাঁ। এটা অত্যন্ত দরকারি একটা জিনিস। এনিওয়ার বিটুইন 18 to 20 lakhs। 18 to 20 lakhs। এতটাই এক্সটেন্ডে চলে গেছিল যে একটা পয়েন্টে আমরা বাড়িও বিক্রি করার কথা ভাবছিলাম। কাকুর মেডিকেল কভারেজ কি আছে? বাবা করি টেকেন না। ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল না, ব্যাপারটাকে, আছে। আমার কিছু হবে না, অত টাকা খরচা হয় না। বাড়ির সিনিয়র মেম্বারদের প্রিমিয়াম বেশি বলে আমরা অনেক ক্ষেত্রে তাদের হেলথ ইন্স্যুরেন্সটা ইমিডিয়েট চিন্তা করি না। যারা এরকম ভাবে যে না আমি তো ক্লেম করলে পেয়ে যাবো, তারা এটা যেন মেনে চলে যে ক্লেম করলেও কিন্তু তারপরে অন্ততপক্ষে 1 বছর যেন হাতে নিয়ে চলতে পারে। এই চিন্তা এসেছিল যে একটা যদি আমাদের হেলথ ইন্স্যুরেন্স থাকতো। আমরা একদম ডিনায়ালে থাকতে পারি না যে আমাদের হবে না। তো কোথাও না কোথাও মেন্টালি প্রিপেয়ার থাকা এবং ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার থাকাটা আমার মনে হয় ওয়াইজ ডিসিশন হবে। এটা ছাড়া বাঁচা অত্যন্ত রিস্কি। নমস্কার, আমি অর্ঘ্য ভট্টাচার্য, একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি গত 20 বছর ধরে এই প্রফেশনে আছি এবং আমার যে গত 20 বছরের অভিজ্ঞতা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আমার আগের ভিডিওতে আমি অনেকবার আমাদের একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স কভারেজ থাকার কি প্রয়োজনীয়তা সেটা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকের এবং আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি তাদেরও যে একটা ভালো হেলথ কভারেজ দরকার, যাতে হঠাৎ করে কোনো বিপদ হলে আমরা ফিনান্সিয়ালি সেটার সঙ্গে লড়াই করতে পারি। এর কতটা প্রয়োজন সেটা এর আগে অনেকবার আমি বলেছি। তো আজকে আমার সাথে আমার এক ভাই উপস্থিত আছে। তো খুব রিসেন্টলি তার বাবার শরীর খারাপ হয়েছিল। তো সেই শরীর খারাপের সময় তার হেলথ কভারেজ নিয়ে কি অভিজ্ঞতা হয়েছে সেটা আজকে আমরা তার থেকে সরাসরি একটু জেনে নিই। তো আজকে উপস্থিত আছে জয়দীপ হালদার, নমস্কার। আমার এক ভাই। আচ্ছা জয়দীপ, যেটা বললাম যে তোমার বাবার যে শরীর খারাপ হয়েছিল, হ্যাঁ, কি হয়েছিল? বাবার এই বছর জানুয়ারিতে নিউমোনিয়া হয়, 2026-এর জানুয়ারিতে, এবং 3 দিন হসপিটালে থাকার পরে বাবার বাড়ি চলে আসে, কিন্তু ফুললি রিকভার হয় না। কি হয়, নিউমোনিয়ার কিছু ট্রেসেস থেকে যায় এবং সেটা খুব সাইলেন্টলি ভিতরে গ্রো করে স্প্রেড করে 1 মাসের মধ্যে বাবার অসুস্থতাটাকে এতটাই বাড়িয়ে দেয় যে বাবা ক্রিটিক্যালি অ্যাডমিটেড করতে হয়, রিঅ্যাডমিট করতে হয় হসপিটালে। এবং এরকম হয়ে যায় যে রাত্রে ঘুম বন্ধ হয়ে যাওয়া, আহ, একদম চিত হয়ে না শুতে পারা, যা হয় মানে নিউমোনিয়া এবং কিডনি পেশেন্টদের নিউমোনিয়া হলে যেটা হয় হচ্ছে যে অ্যাডিমা, সেটা হচ্ছে শরীরে জল জমা। বাবার ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রেই হয় লাংসে জল জমা বা এই চেস্ট রিজিয়নটাতে জল জমা, যে কারণে যখন সে উবুড়ে শুতে চায়, পারে না, কারণ বুকে চাপ প্রপারলি চাপ আসে। নিঃশ্বাস প্রশ্বাস হয় না। তো সেটা দীর্ঘ 1 মাস ধরে হয়েছে এবং আমার বাবা খানিকটা ইগনোরই করেছে ব্যাপারটাকে। আম, কাউকে বলেনি, আমাকে ঠিক করে কমিউনিকেট করেনি, রাত্রে ঘুম হয়নি। আমার বাড়ির লোকজন আমাকে বারবার সচেতন করেছিল যে বাবার কিন্তু এরকম রাত্রে শরীর খারাপ হচ্ছে, একটু ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমি বাবাকে এসে জিজ্ঞেস করাতে বাবা বলতো যে না না কিচ্ছু হয়নি, কারণ সকালের দিকে রিলিফ ফিল করতো যখন বসে থাকতো, এবং বসে বসে ঘুমানোর টেন্ডেন্সি, পা ফুলে যাওয়া। তো আমিও খানিকটা ইগনোরই করেছি, কারণ এতটা ক্রিটিক্যাল হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি ওই সময়। এবং যেটা হয় হচ্ছে, হঠাৎ করে একদিন আমার অ্যাবসেন্স, আমি সেদিনকে ছিলাম না, সেটা হচ্ছে ওই ফেব্রুয়ারি মাসটা আর কি, জানুয়ারিতে অ্যাডমিট হয়, তারপর জানুয়ারির ফিরে আসার পর থেকে ভোগে। ফেব্রুয়ারি মাসটার লাস্ট উইকে গিয়ে একদিন আমি ছিলাম না, আমি গেছিলাম এক জায়গায়, বেরিয়েছিলাম, আমার পিসতো দাদা বাড়িতে ভিজিটে আসে সেদিনকে। এসে দেখে যে বাবা একদম ধুঁকছে, মানে চেয়ারে বসে আর কি, মানে ঠিক মতো কথা বলতে পারছে না, প্রপারলি কনস্ট্রাক্ট করতে পারছে না, আর্টিকুলেট করতে পারছে না যেটা বলতে চায়, এবং কথা বলতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে। তো ও সেই সিচুয়েশন দেখে ও এই অক্সিজেন স্যাচুরেশনটা চেক করতে দেখে সেটা 89-এ। ও, তো 89 একটা অ্যালার্মিং স্টেট, মানে অনেকটা কম। অনেকটাই কম, মানে সচরাচর আমাদের হুম, সবারই ওই 95 হুম, থেকে 97-8 এর মধ্যে থাকে। হুম, হুম, সেখানে 89 মানে হচ্ছে কিছু একটা প্রবলেম অনেকটা কম। হচ্ছে। হুম।
ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আমাকে জানানো হয় ওভার ফোন। আমিও যেখানে ছিলাম সেটা অনেকটাই দূর এখান থেকে, সেখান থেকে রওনা দিই এবং বাবাকে নিয়ে যাওয়া হয় একটা ছোট নার্সিং হোমে। একটা ডাক্তার, একটা চেনা পরিচিত ডাক্তারের আন্ডারে অ্যাডমিট করা হয় সেই দিনকে। কিন্তু সেটা আরো অ্যাডভান্স হয়ে যায় ওভার দ্য নেক্সট 2 days। এতটাই অ্যাডভান্স হয়ে যায় যে বাবা ওই হসপিটালে আর থাকতে চায় না। তো আমাদের সেটা একটা ছোট নার্সিং হোম কাম হসপিটাল। তো সেখানে আমাদের বন্ড সাইন করে বাবাকে, বাবার যেটা ইউজুয়াল হসপিটাল যেখানে বাবা চেক আপের জন্য যায় সেটা হচ্ছে মণিপাল মুকুন্দপুর, যেটা আগে এমআরআই ছিল, সেখানে আমরা মুভ করি। তো মার্চের ফেব্রুয়ারির লাস্ট উইকে অ্যাডমিট হয়ে মার্চের 2 তারিখ আমরা বাবাকে ওই হসপিটাল থেকে বন্ড সাইন করে আমরা মুভ করে নিয়ে যাই হচ্ছে এমআরআই মুকুন্দপুর। এবং ওখানে গিয়ে ইমিডিয়েটলি আইসিইউতে অ্যাডমিট করা হয় এবং তারপরে দীর্ঘ 1 মাস অ্যাডমিটেড থাকে। অ্যান্টিবায়োটিক চলে, ব্যাক টু ব্যাক 3 বার নিউমোনিয়া হয়, বাড়ি ফিরে আসে 5 দিনের জন্য। এর মাঝখানে কয়েকটা ডায়ালিসিসও সেশন কয়েকটা চলে এবং ডাক্তার মনে করে যে না ঠিক আছে বাড়ি এখন যেতে পারে, অন ডায়ালিসিস বাড়ি পাঠায়। 5 দিনের মধ্যে আবার অসুস্থ হয় এবং তারপরে আরো 1 মাস হসপিটালাইজ থাকে, যেই কালীন বাবা ভেন্টিলেশনও চলে যায়। ও, তো ওভারঅল থ্রু আউট এই 2.5 months বাবার ব্যাক টু ব্যাক 4 বার নিউমোনিয়া হয় এবং এগুলো মোস্টলি হয়তো হসপিটাল ইনডিউসড। আরো কিছু ট্রেসেস অফ ভাইরাসেস, ব্যাকটেরিয়া, যেগুলোর নাম আমার মনে মানে নেই, সেগুলো 4বার হাসপাতালে ভর্তি হয়েছিল? না, একবার হয়েছে, সেখান থেকে বন্ড সাইন করে অন্য একটা হাসপাতালে নিয়ে যাওয়া যাওয়া হয়েছিল। হয়েছিল। সেখান থেকে 5 দিনের জন্য বাড়ি এসেছিল ওয়াইল হি ওয়াজ অলরেডি অন ডায়ালিসিস। হুম। বাড়ির থেকে ডায়ালিসিস হচ্ছিল, বাড়ির থেকে হচ্ছিল মানে বাড়িতে আসার পরে আবার সেই তার পরের দিনই আবার নিয়ে যাওয়া হসপিটালে ফর ডায়ালিসিস, আবার 2 দিন ব্রেক দিয়ে আবার একটা ডায়ালিসিস হলো। দিয়ে সেদিনকেই হঠাৎ করে আবার টেম্পারেচার বেড়ে যায়, 102, জ্বর উঠে যায়, শ্বাসকষ্ট হয় এবং ডাক্তার বলে যে আপনারা ওয়েট করবেন না, কোনো ইনফেকশন হয়ে যেতে পারে, অ্যাডমিট করুন, 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, এটা বলে অ্যাডমিট করানো হয়। কিন্তু সেটা হয় না এবং আলটিমেটলি সেখান থেকে বাবা আরো ডিটোরিয়েট করতে করতে ভেন্টিলেশনে চলে যায়। বাবা আলটিমেটলি মানে ওই ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে এপ্রিলের লাস্ট উইক অবধি অলমোস্ট হসপিটালেই ছিল। ও, ফেব্রুয়ারি, অনেকটা মার্চ, সময়। এপ্রিল অনেকটা। তোমার বাবার বয়স কিরম হবে? বাবার এখন কারেন্টলি 72+, মানে 73। 72-3+। আর আচ্ছা, কাকুর মেডিকেল কভারেজ কি আছে? মানে আমার বাবা হচ্ছে খুব হেডস অন, ভীষণ স্ট্রং মাইন্ডেড লোক, চিরকাল কাজ করেছে। ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস থেকে রিটায়ার করে 2013-তে। বাড়িতে বসবো না, ওয়েস্ট বেঙ্গল দিয়ে গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয় এমপ্লয়ি, ছিল। দিয়ে বাড়িতে বসবো না, নিজের ব্যবসা স্টার্ট করে। সে আচ্ছা, ব্যবসায়ও আর কি ফুললি এনগেজ, মানে খুব মানে কর্মঠ লোক ভীষণই ছিল। কর্মঠ লোক, ওয়ার্কহলিক বললেই চলে, হুম। মানে বলা যায়। এবং কোনোদিন নিজের শরীরকে সেই মানে তার যথার্থ যে ইয়েটা, রেসপেক্টটা দেওয়া উচিত, আমাদের যে যত্নটা নেওয়া উচিত আমাদের, সেটা দেয়নি। বাবা বরাবরই ডায়াবেটিক ছিল, মানে আচ্ছা, টাইপ 2, এবং মিষ্টির প্রতি অদ্ভুত ফ্যাসিনেশন, তো মানতো না। ইনসুলিনও অ্যাজ সাচ খুব বেশি দিন যে চলেছে এমনও নয়, কিন্তু ডায়াবেটিক ছিল, মানে আনকন্ট্রোলড ডায়াবেটিস ছিল, যেখান থেকে আলটিমেটলি আর কি কিডনিটা ইম্প্যাক্ট হয়েছে। এবং 2012-তে বাইপাস সার্জারি হয়েছে, অনেক কিছু হয়েছে, বাবার 9 বার আচ্ছা, আচ্ছা, ম্যালেরিয়া হয়েছে, সেগুলোও সহ্য করেছে। আচ্ছা। আম, তারপরও সে এতটা কাজ তারপরেও নিয়ে ব্যস্ত কাজ থাকতো। নিয়ে ব্যস্ত এবং ভীষণ স্ট্রং মাইন্ডেড, মানে ও কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে, এই আজও এখনো একই তাহলে জিনিস বলে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে তো পুরো বেনিফিট তোমরা দিচ্ছিল। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের বেনিফিট তাই আসছি। বাবার আর মায়ের একটা জয়েন্ট ইন্স্যুরেন্স এনআইসিতে আচ্ছা, করা ছিল সেই মোমেন্টে, যেটাতে আমার মনে হয় 2 লাখ টাকা করে কাভারেজ ইন্ডিভিজুয়ালি ছিল। আচ্ছা, আর এছাড়া ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমও বাবার আর মায়ের দুজনেরই আছে এবং সেখানে তুমি তো নিশ্চয়ই জানো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আপ টু 2 lakhs ক্যাশলেস পাওয়া যায়, বাট তারপরে বাকি পুরোটাই টাকাটা রিইম্বার্স করতে হয়। রিইম্বার্স করতে হয়, রাইট। তো সব মিলিয়ে বলা যেতে পারে 4 লাখ টাকার কাভারেজ ছিল দুটো ইন্স্যুরেন্স মিলিয়ে, বাট সেটা তো দুটো একসাথে ইউজ করা যায় না। হ্যাঁ, 2.5 মাসে অনেক কিছুই করতে হয়েছে আমাদেরকে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ক্ষেত্রে যেটা আমরা সবাই জানি যে কভারেজটা থাকে, কিন্তু ক্যাশলেস 2 লাখ টাকাই হয়, একদমই। বাকি টাকাটা রিইম্বার্স করতে হয়। বাকি টাকাটা রিইম্বার্স করতে হয় এবং সেটা একটা অন্যরকম প্রসেস, সেটা অন্যরকম প্রসেস। হ্যাঁ,
মানে সেটা মানে কোয়াইট হেক্টিক, মানে সেটা hectic এখন আমি করছি, আই এম স্টিল ইন দ্যাট প্রসেস, যে আমি এখন বাবার সেই এটা মার্চ এপ্রিলের অ্যাডমিশনের পয়সা আমি এখনো চেস করছি। এখনো আচ্ছা। তো মোটামুটি এই যে ফেব্রুয়ারির এর থেকে এপ্রিলের শেষ অবধি যে ট্রিটমেন্টটা গেছিল, মোটামুটি অ্যাপ্রক্স কিরম খরচা হয়ে থাকতে পারে তোমাদের? মানে আমি যদি সব ধরে বলি, হুম হসপিটালাইজেশন এবং তারপরে ফিরে আসা, তারপর অনগোয়িং ডায়ালিসিস হুম। এবং বাদবাকি যা মেডিকেল এক্সপেন্সেস তার সাথে, এনিওয়ার বিটুইন 18 to 20 lakhs। 18 to 20 lakhs? এনিওয়ার বিটুইন, আচ্ছা, তার মধ্যে একটা বিরাট টাকা। হ্যাঁ মানে আমরা অলমোস্ট মানে অ্যাজ আ ফ্যামিলি আমাদের যে মেরুদণ্ডটা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা, সেটা ভেঙে যায় এবং আজও আর হ্যাঁ কি সেটা থেকে আমরা এখনো রিকভার করে উঠতে পারিনি পুরোপুরি ভাবে। চলছে, এটা একটা অনগোয়িং লড়াই হয়ে গেছে এখন। হ্যাঁ, কারণ বাড়ির আঠেরো সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি ভাবে। 18-20 লাখ টাকা অ্যারেঞ্জ করা, করে হয়তো রিইম্বার্স হবে, কিন্তু জোগাড় করে খরচা করাটা তো একটা বিরাট চাপের একদমই, মানে একটা মধ্যবিত্ত পরিবারের। হ্যাঁ, স্পেশালি যখন সেরকম ভাবে কেউ প্রিপেয়ার্ড না থাকে। প্রিপেয়ার্ড নয়। হ্যাঁ। মানে এটা তো যেটা আর কি হয়, আনসার্টেনটি। আমরা হুম, কেউই এরকম ইমাজিনও করতে পারিনি, আমাদের মানে দূর দূরান্ত কল্পনাতেই কোনোদিন আসেনি যে বাবার এরকম হতে পারে। এই তাহলে লোকটা তো এত স্টেডি, তো এটাই মাথায় থাকতো সবসময়। বাট যখন অসুস্থ হলো তখন হলো, এবং তাতে মানে পুরো বাড়ি ইম্প্যাক্টেড হয়েছে সত্যি কথা বলতে হ্যাঁ, গেলে। তাহলে এই টাকাটা জোগাড় করতে গেলে তো একজনের মানে পুরো সেভিংস থেকে মানে আহ, জোগাড় করাটাও তো খুব কঠিন। ডেফিনেটলি কঠিন, মানে আমি খুব প্রিভিলেজ সেই দিক থেকে দেখতে গেলে, কারণ আমার বাড়িতে আমার ফ্যামিলির মধ্যেই কিছু লোকজন আছে যারা আমাদেরকে হেল্প করেছে। উম, হেল্প করেছে বলবো, বা আমি হেল্প চেয়েছি পেয়েছি তাদের কাছ থেকে। আর সেভিংসেও হাত পড়েছে, বাবার নিজের সেভিংসে হাত পড়েছে। ইনফ্যাক্ট এটা এতটাই এক্সটেন্ডে চলে গেছিল যে একটা পয়েন্ট আমরা বাড়িও বিক্রি করার কথা ভাবছিলাম, যে এর পরে যদি খরচা আসে তখন আর সেভিংস বা অন্য কাউর থেকে চেয়ে চিনতে পারবো না টানতে। তো হয়তো আমাদের কোনো একটা প্রপার্টি বেচে দিতে হবে, সেই জায়গা অব্দি চলে গেছিল ব্যাপারটা। হ্যাঁ, বাড়িতে তো আমাদের যে কোনো কারোর ভ্যালু, বাড়ির মেম্বারদের ভ্যালু বাড়ির থেকে বেশি। তো হয়তো ওই এমার্জেন্সি সিচুয়েশনে এই চিন্তাটা মাথায় আসা স্বাভাবিক। একদমই, আমি সে ব্যাপারে সবসময় মানে আমি খুবই ডিসাইডেড ছিলাম যে বাবার শরীর ঠিক রাখার জন্য বা বাবার চিকিৎসার জন্য যদি বাড়ি আমাকে বিক্রি করতেও হয়, আমি করে দেবো সেটা উইদাউট আ ব্লিঙ্ক, আমি করেও দিতাম হয়তো। সে নিয়ে কোনো ডাউট নেই, কারণ বাড়িটা বাবাই বানিয়েছে। বাড়িটা বাবাই বানিয়েছে। তার যদি শরীর খারাপ হয় এবং তার চিকিৎসার জন্য যদি জন্য যদি পয়সা লাগে, তখন হুম, সেখানে কোনো কোয়েশ্চেনই এই আসছে না। হ্যাঁ, স্বাভাবিক। আচ্ছা, এইটা কখনো কি কাকুর সঙ্গে কথাবার্তার সময় তোমার সাথে এই চিন্তা এসছিল যে একটা যদি আমাদের হেলথ ইন্স্যুরেন্স থাকতো ভালো মতন, যাতে একটা দরকারের সময় ক্যাশলেস সুবিধে পেতাম, সেটা হেল্পফুল হতো? অনেকবার, দীর্ঘ লাস্ট 5-6 বছর ধরে, যতদিন আমার মানে আমি যখন এডুকেটেড হয়েছি অ্যাবাউট হেলথ পলিসি, মেডিকেল ইন্স্যুরেন্স, নিজেরটা যখন করেছি, তখন থেকেই আমি বাবা মাকে বলতাম। বাট ব্যাপারটা হয়েছে, যেহেতু আমার বাবা মা দুজনেই একটা লং হিস্ট্রি আছে, একটা পয়েন্টের পরে কিন্তু মানুষের জন্য খুব ডিফিকাল্ট। কারণ কি তখন ওই যেটা হয় যে পলিসির যে প্রিমিয়ামটা, সেটা অনেকটাই বেড়ে যায়। তো হয়তো হুম অনেক বছর আগে করলে হয়তো এতটা ডিফিকাল্টি হতো না, হুম কিন্তু এই এই সময় দাঁড়িয়ে নতুন করে একটা পলিসি করাও মানে মুখের ব্যাপার নয়, হুম মানে যথেষ্ট এক্সপেন্সিভ হয়ে যায় ব্যাপারটা। হুম এবং আমি বারবার বলেও ছিলাম যে হয়তো এটা আরেকটু বেশি কাভারেজ রাখা উচিত, বাট কত কথা, মানে 15-20 লাখ টাকার জন্য যা প্রিমিয়াম হবে, সেই প্রিমিয়াম আমার বাবার মা যে ধরনের পেশেন্ট, তাদের জন্য প্রিমিয়াম হয়তো অলমোস্ট 50% বা তার বেশি হবে। সেটা দেওয়াটা কি পসিবল ছিল আমার জন্য, জানি না। বাট সেটা নিয়ে কোনোদিন আলোচনা হয়নি, কারণ না, বাবা এত সেইটা কনফিডেন্ট। স্টাডি করলে হয়তো কিছু অপশন বেরোলেও পাওয়া যেত, বেরোতে পাওয়া পারতো, যেত। যদি সেটা দরকার মনে হ্যাঁ, করতেন। কিন্তু বাবা এত কিন্তু কনফিডেন্ট ছিল যে ওয়েস্ট যে বেঙ্গল হেলথ স্কিম হ্যাঁ, তো আছেই। ওয়েস্ট বেঙ্গল আর হেলথ আমার তো স্কিম একটা আছে। পলিসি 2 লাখ টাকা, ঠিক আছে, তারপরে তার যদি খরচা হয় দেখা যাবে, তারপরে তো ওয়েস্ট হ্যাঁ, বেঙ্গল তো হেলথ এইটা স্কিম আমরা আছে। অনেক সময় ফিল বাবাই করি না টেকেন ফর গ্রান্টেড নিয়ে যে নিয়েছিল না, ব্যাপারটাকে, যে আমার কিছু হবে না, অত টাকা খরচা হয় নাকি আবার যে আজকে সুস্থ আছি মানে রোজ যে সারা রোজ। জীবন সুস্থ থাকবো তা তো
সেটা আমরা ধরে নিই। ডেফিনেটলি বাবা এটাও কিন্তু জানে না যে আমাদের দেশে মেডিকেল ইনফ্লেশন অলমোস্ট 12% এভরি উম, ইয়ার। উম, আচ্ছা, আমি শুধু তোমার কাছে শেষ একটা জিনিস জানতে চাইছি। এই যে অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে তুমি গেছো, তাতে শরীর সুস্থ রাখা আর ঠিকঠাক হেলথ ইন্স্যুরেন্স পলিসি রাখার প্রয়োজন তুমি কতটা বুঝেছো? হেলথ ইন্স্যুরেন্স মানে আমার মনে হয় আজকের দিনে সবার জন্যই ম্যান্ডেটরি, কারণ আমরা যে ধরনের লাইফস্টাইল স্পেশালি শহরের লোকজন বলতে যাচ্ছিলাম, বাট এখন আমরা সবাই কাউন্ট করি, আমাদের লাইফস্টাইলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক বেশি ডেস্ক জব, অনেক কম মুভমেন্ট, এক্সারসাইজেস, খাওয়া দাওয়ার রুটিন ঠিক নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, এনভায়রনমেন্টাল কজ আছে, অনেক পলিউশন, ভেজাল। তো আমরা জানি না আমাদের শরীর কিভাবে ইম্প্যাক্টেড হচ্ছে, এবং শরীর খারাপ হওয়া বা সিরিয়াস কিছু একটা হওয়া আমরা একদম ডিনায়ালে থাকতে পারি না যে আমাদের হবে না। তো কোথাও না কোথাও মেন্টালি প্রিপেয়ার থাকা এবং ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার থাকাটা আমার মনে হয় ওয়াইজ ডিসিশন হবে একটা। শারীরিকভাবে নিজেকে ঠিক রাখাটা আমার মনে হয় ভীষণ ইম্পর্ট্যান্ট আজকের দিনে। কোথাও না কোথাও মানুষ হয়তো টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে নিজের শরীরকে, এবং কি না করি আমরা ভেবে যে ও ঠিক আছে এখন তো বয়স আছে, বা কি আর হবে, ও ডাক্তারের কাছে যাবো, দুটো ওষুধ খাবো ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা হয় না। আমি সেটার টেস্টটা এবার পেলাম, এবং আমার লাইফের একটা বড় লেসন আমি এই এপিসোডটার থেকে নিয়েছি। মানে আমার কিছু ব্যাড হ্যাবিটস, আমার নিজের শরীরকে অবহেলা করা, সেই জিনিসগুলো কোথাও না কোথাও খুব কমফোর্টেবলি আমি সেগুলোকে ছেড়ে দিতে পেরেছি, হয়তো খানিকটা ভয়তেই বাবাকে দেখে। যে মানে আমি হয়তো কোথাও না কোথাও ভেবেছি যে আমি চাই না যে আমি আমার জীবনের যখন আমার 65-70 যদি আমি থাকি, তখন আমি এইভাবে অসুস্থ হতে চাই না। তার জন্য কনসিয়াসলি যেটুকুনি যা করতে হবে, তারপরে কি হব কি হব না সেটা আমার হাতে নেই। বাট আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে নিজেকে ঠিক রাখা, ঠিকঠাক খাওয়া দাওয়া করা, মুভমেন্ট করা, স্ট্রেস ফ্রি রাখা নিজেকে যতটা পসিবল। কিছু হ্যাবিটস যেগুলো আমার কন্ট্রোলে আছে, যেগুলো ইজি, সেগুলো আমি যদি করতে পারি, তাহলে হয়তো হয়তো ভগবান কৃপা করবে আমার উপরে। তাহলে আজকে আমরা জয়দীপ হালদারের অভিজ্ঞতা শুনলাম। তার বাবার নিজে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ ছিল, এবং ওনার মনে হয়েছিল যে এটা যথেষ্ট। সত্যি এরকম একটা সরকারি সুবিধা থাকলে অনেকেরই মনে হতে পারে, কিন্তু যে অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে সেটা একটা ভয়াবহ অভিজ্ঞতা। যে তাদের চিন্তা করতে হয়েছে যে প্রয়োজন হলে আমরা বাড়িটাও বিক্রি করব। এখন তোমার বাবা কেমন আছে? এখন বাবা অনেকটাই আগের থেকে বেটার আছে। ডায়ালিসিস যেটা মানে শুরুতে 3বার করে সপ্তাহে চলছিল, সেটা 2বারে নেমে এসছে, কারণ ইউরিনেশনটা ভালো আছে, যেটা সচরাচর ডায়ালিসিস পেশেন্টদের হয় না। কিন্তু ডক্টর এটাও বলে দিয়েছে যে আহ, দেখুন ক্রিটিক্যাল তো ছিল এতদিন, তো একটু সময় লাগবে, এনার্জিটা কম আছে, বাট ঠিক আছে, টাচউড। ঠিক মানে আছে। এই স্টেটেও যে আমি বাবাকে দেখতে পাবো সেটাও আমরা ইমাজিন করতে পারিনি। তো এখন যেরকম আছে আমার মনে হয় আগের অনেকটা থেকে রিকভার অনেকটাই করে গেছে। রিকভার করেছে, আরো করবে। আহ, আপনাদের আশীর্বাদ, এবং যদি আপনারা একটুখানি প্রে করেন সকলে আমার বাবার জন্য, তাহলে আমার মনে হয় সেটাতে। নিশ্চয়ই কাকু সুস্থ থাকুক। যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে তোমাদের যেতে হয়েছে সেই অভিজ্ঞতা যেন আর কন্টিনিউ না হয়, সেটা আমি এবং যারা দেখছে সবাই নিশ্চয়ই ওনার জন্য প্রার্থনা করবে। একদম। আর তোমার এই অভিজ্ঞতা থেকে আমরা কয়েকটা জিনিস জানলাম। সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমি দেখি যে আমরা নিজেদের হেলথ কভারেজ রাখি, কিন্তু বাড়ির সিনিয়র মেম্বারদের প্রিমিয়াম বেশি বলে আমরা অনেক ক্ষেত্রে তাদের হেলথ ইন্স্যুরেন্সটা ইমিডিয়েট চিন্তা করি না। আমরা চিন্তা করি যে ওটার এত বেশি প্রিমিয়াম পড়ছে, ওটা আমরা পরে দেখব। হ্যাঁ, কিন্তু সেটাও যে রাখা কতটা দরকার, হ্যাঁ, এবং শুরুটা হওয়া দরকার, সেইটা তোমার থেকে জানলাম। দ্বিতীয়, হেলথ ইন্স্যুরেন্স থাকবে কিন্তু তাতে ক্যাশলেস ফেসিলিটি যদি না থাকে, যেমন তোমাদের যে সরকারি যে প্রকল্পটার তোমাদের ছিল, তাতে আনলিমিটেড খরচা পাওয়া যাবে, কিন্তু ক্যাশলেস 2 লাখ টাকাই হবে। এই 2 লাখ টাকার পরে বাকি টাকাটা নিজেকে দিয়ে রিইম্বার্স করানোর জন্য আগে তো খরচা করতে হবে। একদমই তাই।
তো সেই খরচা করার জন্য টাকাটা অ্যারেঞ্জ করা যে কতটা চাপের হতে পারে। শুধু তাই নয়, এই টাকাটা খরচা করার পরে মানে এটা আমার বাবা যে ভাবতো যে না, খরচা করার পরে ক্লেম করলে পেয়ে যাব, এটা অতটা কিন্তু মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়। এখানে অনেকগুলো ক্রিটিক্যাল পয়েন্টস আছে, অনেকগুলো প্রসেস আছে। প্রসেস আছে, অনেক হ্যাঁ, জায়গায় গিয়ে বারবার পার্সুয়াল আছে। আজকালকার দিনে সবাই ব্যস্ত। আজকে আমি আমার ব্যবসা সামলে বারবার যাওয়া, গিয়ে ফলো আপ করা, চেস করা, এবং এদেরকে ফোনে পাওয়া যায় না, ইমেলে নেই, তো এইগুলো তো অসুবিধা। ব্লক হয়ে গেছে। এই টাকাটা তো আমি আজও মানে আমি এখনো পারসিউ করছি বাবার এই খরচাগুলো, আমি এখনো পাইনি হাতে টাকা। আমরা হোপফুল পেয়ে যাবো, বাট পাইনি এখনো। তো এটা কিন্তু তো একটা অনগোয়িং এক্সপেন্স, যেটা বাকি এক্সপেন্স গুলো চলতে থাকবে। তো যারা এরকম ভাবে যে যে না আমি তো ক্লেম করলে পেয়ে যাবো, তারা এটা যেন মেনে চলে যে ক্লেম করলেও কিন্তু তারপরে অন্তত পক্ষে 1 বছর যেন হাতে নিয়ে চলতে পারে তারা। এই সরকারি সেই এক জমিতে বছর, 1 বছরের যে বাফার টাইমটা, সেটা অনেকে ভুলে যায় যে না, এখানে একটা বাফার টাইম আছে। আমাকে 1 বছর হয়তো আরো খরচা করতে হবে, বাই দ্য টাইম ওই টাকাটা হয়তো ফিরে আসবে আমার কাছে। তো হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ক্যাশলেস ফেসিলিটি হ্যাঁ, এটা অত্যন্ত দরকারি একটা জিনিস, যেটা আমাদের সবার ঠিকঠাক কভারেজে থাকা দরকার। আজকের দিনে ম্যান্ডেটরি আমার মনে হয়। আজকের দিনে ম্যান্ডেটরি। এটা ছাড়া বাঁচা অত্যন্ত রিস্কের। মানে একটা পরিবারের, একটা মধ্যবিত্ত একটা পরিবারের জন্য মধ্যবিত্ত স্পেশালি। পরিবারের ফিনান্সিয়াল স্ট্যাটাস মানে একটা শরীর খারাপে পাল্টে যেতে পারে। একদম। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার এই অভিজ্ঞতা তুমি শেয়ার করলে, এবং তোমার এই অভিজ্ঞতা থেকে আমি এবং যারা ভিডিওটা দেখছে তারা সবাই অনেকটা সতর্ক হতে পারবে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা কোনো ভ্যালু অ্যাড করে থাকে তাহলে অবশ্যই এটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি হেলথ কভারেজ সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন বা মেসেজ করবেন। আমরা নিশ্চয়ই আপনাকে গাইড করব।